ক্লাস 12-এর পাশাপাশি ক্লাস 11-এর পরীক্ষারও কিন্তু আর বেশি দিন নেই। সুতরাং তোমরা যারা যারা এখনও পড়াশোনা শুরু করোনি তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ক্লাস 11-এর ইতিহাসের বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়বস্তু প্রথম অধ্যায়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবে, খাতা এবং কলম নিয়ে বসবে, নোট করবে, বিনা স্কিপ করে দেখবে, শেষ অবধি দেখবে। আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে। ইতিহাস এই শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে আসছে হিস্ট্রি। তাহলে প্রশ্ন যদি আসে যে হিস্ট্রি শব্দটি কোথা থেকে এসেছে? গ্রিক শব্দ থেকে। কোন শব্দ? হিস্টোরিয়া। এবং এই হিস্টোরিয়া শব্দটি প্রথম কে ব্যবহার করে? হেরোডোটাস। এটা আমরা জেনে নিলাম যে ইতিহাস শব্দটি কোথা থেকে এসেছে। এইবার ইতিহাসকে কয় ভাগে ভাগ করা হয় এটা আমরা জানি। ইতিহাসকে 3 ভাগে ভাগ করা হয় পড়ার সুবিধার্থে। কি কি? টাইম লাইনে বোঝো। প্রথম প্রাগৈতিহাসিক, তারপর প্রায় ঐতিহাসিক, তারপর একটা ঐতিহাসিক। এই প্রাগৈতিহাসিককে বলা হয় প্রি হিস্ট্রি, একে বলা হয় প্রোটো হিস্ট্রি, আর একে বলা হয় হিস্ট্রি। এইবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটাকে এই নামে কেন জানা হয়, তাই তো বলছি। তার আগে জেনে নাও এই প্রাগৈতিহাসিক এবং প্রি হিস্ট্রি এই শব্দ দুটি কারা প্রথম ব্যবহার করেছে। এই প্রাগৈতিহাসিক শব্দটি ব্যবহার করেছে ফরাসি প্রত্নতাত্ত্বিকবিদ পল তুর্নাল। প্রশ্ন কিন্তু আসতে পারে যে প্রাগৈতিহাসিক শব্দটি কে প্রথম ব্যবহার করেছে? পল তুর্নাল। এইবার এই প্রি হিস্ট্রি, এটাকে ইংরেজিতে প্রি হিস্ট্রি কে শব্দ ব্যবহার করেছে? ড্যানিয়েল উইলসন। দুটা কিন্তু আলাদা। প্রাগৈতিহাসিক শব্দ ব্যবহার করেছে ফরাসি প্রত্নতাত্ত্বিকবিদ, আর প্রি হিস্ট্রি ব্যবহার করেছে ড্যানিয়েল উইলসন। ঠিক আছে। এইবার একে প্রি হিস্ট্রি বা প্রাগৈতিহাসিক কেন বলা হয়, বা কোন সময়টাকে বলা হয়, তাই তো? যেই সময়ে কোনো ঐতিহাসিক উপাদান পাওয়া যায়নি তাকে বলা হয় প্রাগৈতিহাসিক। অর্থাৎ ওই সময় কোনো ঐতিহাসিক উপাদান পাওয়া যায় নাই, যেমন প্রস্তর যুগ। এবার প্রাগৈতিহাসিক কেন বলা হয়? এই সময় ঐতিহাসিক উপাদান তো পাওয়া গেছে কিন্তু পড়া সম্ভব হয়নি, অর্থাৎ সেই লিপি কেউ পড়তে পারেনি। এবং ঐতিহাসিক এখানে লিপিও পাওয়া গেছে, মানে উপাদানও পাওয়া গেছে এবং পাঠোদ্ধারও হয়েছে। এই প্রাগৈতিহাসিকের উদাহরণ হলো হরপ্পা সভ্যতা, কারণ এখনো হরপ্পার লিপি পাঠোদ্ধার করা হয়নি। এবং ঐতিহাসিক উপাদান পরবর্তী সভ্যতা, যেমন মৌর্য কাল, লিপি পাওয়া গিয়েছে এবং পাঠোদ্ধারও হয়েছে। বোঝা গেল প্রাগৈতিহাসিক, প্রাগৈতিহাসিক, ঐতিহাসিকের পার্থক্য। পরীক্ষায় প্রশ্ন কিন্তু এখান থেকে আসবে, অবশ্যই আসবে। সুতরাং এগুলি তোমরা মনে রাখবে এবং নোট করবে। এবার আমরা জানব প্রস্তর যুগ সম্পর্কে, যাকে আমরা প্রাগৈতিহাসিক কাল বলে ধরি। এই প্রস্তর যুগকে 3 ভাগে ভাগ করা হয়। কি কি? 1 প্রাচীন প্রস্তর, 2 মধ্য প্রস্তর, 3 নব্য প্রস্তর। ঠিক আছে। এইবার এই প্রাচীন প্রস্তরকে কিন্তু আবার 3 ভাগে ভাগ করা হয়। কি কি? প্রাচীন পুরা প্রস্তর, মধ্য পুরা প্রস্তর এবং নিম্ন পুরা প্রস্তর। এবার আমরা জানব প্রস্তর যুগের প্রথম ভাগ প্রাচীন প্রস্তর যুগ সম্পর্কে। প্রস্তর যুগের সবথেকে লম্বা কাল হলো এই প্রাচীন প্রস্তর যুগ। অনেক বছর চলেছিল। প্রাচীন প্রস্তর যুগকে বলা হয় আইস এজ। এই সময় মানুষ, অর্থাৎ যে মানুষ জন্মেছিল তাকে বলা হয় হোমো হাবিলিস। এবং মানুষের বিবর্তনটা একটু জেনে রাখো। হোমো হাবিলিস থেকে হয় হোমো ইরেক্টাস এবং তারপর হয় হোমো স্যাপিয়েন্স। এটা কিন্তু তোমাদের ক্রোনোলজি দিতে পারে। এই সময়কার জন্তু জানোয়ার কি? ডাইনোসর।
প্রশ্ন কিন্তু তোমাদের এখানেও আসতে পারে, একটি প্রাগৈতিহাসিক কালের জন্তুর নাম লেখো, অপশনে থাকবে ডাইনোসর, সেটাকে তোমরা টিক করে দিবে। এই সংস্কৃতি কোথায় গড়ে উঠেছিল? ভারতে হচ্ছে পাঞ্জাবের সোহান নদী তীরে, তাই একে সোহান নদী ঘাটি সংস্কৃতিও বলা হয়। প্রশ্ন এখানেও আসতে পারে যে প্রাচীন প্রস্তর যুগ ভারতে কোথায় দেখা গিয়েছে? প্রথম সোহান নদীর তীরে। এই সময় মানুষ কি কি হাতিয়ার ব্যবহার করত? পাথরের হাতিয়ার, লোহা তো আর তখন ছিল না। এবার পাথরের হাতিয়ার কোন পাথর? কোয়ার্টাইজ পাথর। প্রশ্ন আসতে পারে কোয়ার্টাইজ। এবং পাথরের হাতিয়ারগুলি কিরকম ছিল? খুব সুন্দর না? ভারী, ভোঁতা, অমসৃণ। এবং এই সময়কার সব থেকে প্রসিদ্ধ হাতিয়ার কি ছিল? হস্তকুঠার, হ্যান্ডেক্স যেটাকে বলে। পাথরটা অনেকটা এইরকম দেখতে হইতো, এটাকে বলা হতো হস্তকুঠার। এই সময় মানুষের খাদ্যাভ্যাস কি ছিল? কি খাবে? বনের ফলমূল, শিকড়, পাতা। এবং এই সভ্যতার শেষের দিকে মানুষ শিকার করতে শিখে। কিভাবে? এই যে অস্ত্র দিয়ে। অস্ত্রগুলা কি খেলার জন্য বানাইছিল? তাহলে শিকার করলে কি করবে? কাঁচা মাংস খাবে। আগুনের ব্যবহার তো তখনও মোটামুটি শেখে নাই। এবং মানুষ ছিল যাযাবর, এক স্থান থেকে আরেক স্থানে ঘুরে বেড়াইতো। এই প্রস্তর যুগকে ইংরেজিতে বলা হয় প্যালিওলিথিক। এবং এই শব্দটি প্রথম কে ব্যবহার করে? জন ল্যাবক। মানুষ আগুন জ্বালাতে শেখে উচ্চ পুরা প্রস্তর যুগে। এর আগে বলছিলাম না প্রাচীন প্রস্তর যুগের তিনটা ভাগ, সেই শেষ ভাগে আগুন জ্বালাতে শেখে, পাথরে পাথরে ঠুকে। কিন্তু আগুনের ব্যবহার কবে শেখে সেটা আমি পরে বলছি। প্রশ্নে যদি থাকে মানুষ আগুন জ্বালাতে কখন শেখে, তখন অপশনে থাকবে প্রস্তর যুগ, না হয় থাকবে উচ্চ পুরা প্রস্তর যুগ। তাহলে উচ্চ পুরা প্রস্তর টিক করতে হবে। এইবার মধ্য প্রস্তর যুগ, যাকে বলা হয় মেজোলিথিক। তো এই যুগের বৈশিষ্ট্য কি কি ছিল? একে বলা হয় মেজোলিথিক এজ বা মাইক্রোলিথিক এজ। মাইক্রোলিথিক কেন বলা হয়? কারণ এই সময়কার হাতিয়ার ছিল ক্ষুদ্র আকারের, তাই ক্ষুদ্র পাষাণ যুগও বলা হয় একে। এবং এখানকার হাতিয়ারগুলি তাহলে ক্ষুদ্র হলে কি হবে? হালকা, মসৃণ। এবং এই সময় হাতিয়ারে হাতল লাগানো শুরু হয়। কিসের হাতল? গাছের ডাল। তাহলে কি করতো? ছুঁড়ে মারতো, খুঁড়তো। ঠিক আছে। এই সময়কার হাতিয়ারের নাম কি কি ছিল? ব্লেড, চাচনি, বাটাল বা বাটালি, খুরপি। এই সময়ের হাতিয়ারও কিন্তু কোয়ার্টাইজ পাথর দিয়ে তৈরি হতো। এই সময় মানুষ কৃষি কাজ শেখে, নদীর ধারে বসবাস করতে শুরু করে। তাও কিন্তু এরা যাযাবর ছিল, এক স্থানে বসতি গড়তে শুরু করে নাই। ঠিক আছে। ফসল ফলাইতো এবং শিকার করত। এই সময় মানুষ আগুনের ব্যবহার শেখে। ব্যবহার কি শেখে? কাঁচা মাংস পুড়িয়ে খায়। তন্দুর, দেখো তোমরা এখন খাও, তখনকার দিনে তন্দুর ছিল। এই মধ্যপ্রস্তর যুগের সব থেকে প্রথম কোন স্থানে দেখা যায় ভারতে? রাজস্থানের বাগড়। প্রশ্নটা কিন্তু আসতে পারে যে মধ্যপ্রস্তরকালীন একটি স্থানের নাম লেখো, তখন রাজস্থান থাকবে বা বাগড় থাকবে। এছাড়াও মধ্যপ্রদেশ, গুজরাট, যেখানে 14টি নরকঙ্কাল পাওয়া গিয়েছে। প্রশ্ন আসতে পারে, লিখে রাখো। ভীমবেটকা গুহা, যেখানে চিত্র পাওয়া গিয়েছে, শিকারের চিত্র, পশু পাখির চিত্র। এবং এই সময় মানুষ মারা গেলে তার সমাধি কি ছিল? এর মাথা, মানুষের মাথা রাখতো পূর্ব ও পশ্চিম দিকে, হয় পূর্ব দিকে নয় পশ্চিম দিকে, লিখে রাখতে পারো। এবং এরা মানুষকে কবর দেওয়া হতো এবং সেই কবরে তার সাথে তার ফেভারিট জিনিসপত্র দিয়ে দেওয়া হতো। ভাবতো যে একবারে যখন সে পুনরায় জন্মাবে বা মৃত্যুর পরও যে আফটার লাইফ, সেখানে এই জিনিসপত্র তার কাজে লাগবে। বেলার নদীর তীরে এই সংস্কৃতি আবিষ্কৃত হয়েছে। প্রশ্ন আসতে পারে যে কোন নদীর তীরে মধ্যপ্রস্তর যুগ পাওয়া গিয়েছে? বেলার নদীর তীরে বা বেলার নদীর সংস্কৃতি কাকে বলা হয়? এই মধ্যপ্রস্তর যুগ। পশু পালন করতে শেখে।
কি কি পশুপালন করে? ছাগল, ভেড়া, গরু। মূলত দুধ এবং মাংসর জন্যই তারা পশুপালন করত এবং তারা যাযাবর ছিল। কারণ কি, এক স্থানের ঘাস শেষ হয়ে গেলে তারা আরেক স্থানে যেত। কিন্তু এটা মনে রাখবে, শিকার কিন্তু বন্ধ করে নাই, শিকার বন্ধ হয়নি, তারা শিকার কিন্তু করে গিয়েছে। মধ্যপ্রস্তর যুগে সম্পর্কে এগুলি মনে রাখলেই হবে। এবার নব্যপ্রস্তর যুগ, একে কি বলা হয়? নিওলিথিক। এই সময় যেই মানুষের উত্থান হয় তাকে বলা হয় হোমো স্যাপিয়েন্স। এই সময় মানুষ বসতি স্থাপন করতে শেখে। নদীর তীরেই এরকমই একটি সভ্যতা মেহেরগড় সভ্যতা, গ্রামীণ। প্রশ্ন আসতে পারে যে নিওলিথিক বা নব্যপ্রস্তর যুগের একটি সভ্যতার নাম কি? এই যে মেহেরগড় সভ্যতা, গ্রামীণ সভ্যতা। বসতি স্থাপন করে, বাড়ি বানাতে শেখে। মধ্যপ্রস্তর যুগেই মানুষ লতা পাতা দিয়ে ছাউনি বানাতে শিখেছিল, কিন্তু বাড়ি ঘর বানাতে শেখে এই নব্যপ্রস্তর যুগে। তারপর কুমোরের চাকা আবিষ্কার করে, অর্থাৎ বানায়। কুমোর চাকা কি? ওই যে কুমোর যে চাকার মাধ্যমে মসৃণ জিনিসপত্র বানায়, বাসন বানায়, পাত্র বানায়, সেটা আবিষ্কার করেছিল। কিন্তু মনে রাখবে, স্টার মার্ক দিয়ে বলছি, মাটির পাত্র বানাতে শুরু করে বা মাটির পাত্র বানাতে শেখে মধ্যপ্রস্তর যুগে। এটা ভালো মতন মনে রাখবে, প্রশ্নে যদি আসে মাটির পাত্র কখন বানাতে শুরু করে বা শেখে, সেটা হবে মধ্যপ্রস্তর যুগে। এবং কুমোরের চাক নব্যপ্রস্তর যুগে। যানবাহনের চাকা বানাতে শুরু করে, অর্থাৎ গাছের গুঁড়ি দিয়ে, এরকম গাছের গোল গুঁড়ি দিয়ে চাকা বানায় এবং সেটা গড়িয়ে দেয়, এবং সেই চাকার গাড়ি কে টানে? প্রথম টানে কুকুর। প্রশ্ন আসতে পারে। কিন্তু মনে রাখবে, নৌকা আবিষ্কার হয়েছিল মধ্যপ্রস্তর যুগে। বস্ত্র বয়ন করতে শেখে, অর্থাৎ বস্ত্র বানায়, কার্পাস পাওয়া গিয়েছে নব্যপ্রস্তর যুগে। কিন্তু প্রথম বস্ত্র পরিধান করতে শেখে মধ্যপ্রস্তর যুগে। আর এদের প্রথম বস্ত্র কি ছিল? গাছের ছাল, পশুর চামড়া, পাতা। এগুলি দুটা কিন্তু আলাদা প্রশ্ন। বস্ত্র বানাতে শেখে এবং বস্ত্র পরিধান করতে শেখে, সেটা দুটো আলাদা প্রশ্ন। এই যে কুমোরের চাকে তারা মাটির জিনিসপত্র বানাইছে, এদের কালারও ছিল কি কি? লাল, ধূসর এবং কালো মৃৎপাত্র। এই নব্যপ্রস্তর যুগে কাশ্মীরে গুফরাকাল, বুরঝোম এইসব জায়গায় পাওয়া গিয়েছে। এবং এই বুরঝোমেই মনে রাখবে গর্তাবাস পাওয়া গিয়েছে, অর্থাৎ মানুষ মাটির নিচে গর্ত করে বাস করত। এবং এইখানে একটি কবরে মানুষের সাথে তার প্রিয় পশু কুকুরের কবর পাওয়া গিয়েছে, অর্থাৎ একটি কবরে মানুষ এবং তার প্রিয় পশু কুকুরকে কবর দেওয়া হয়েছিল, সেটার প্রমাণ পাওয়া গিয়েছে। এবং এই সময়কার সমাধি কি? ডলমেন সমাধি। ডলমেন সমাধি কি জিনিস? যা বললাম, যে ধরো একটি কবরে মানুষের সাথে জিনিসপত্র দিল, বা কোনো একটি বড় পাত্রে মানুষের লাশকে রেখে তার সাথে তার যাবতীয় জিনিসপত্র দিয়ে হয় বাড়ির উঠানে, নয় কোনো জায়গায় কবর দিয়ে দিত। এটাকে বলা হতো ডলমেন সমাধি। এছাড়াও আগুনের ব্যবহার করতে তো পারেই তখন। এই সময় মানুষ কৃষিকাজ করে, চাষবাস, এবং মানুষ খাদ্য উৎপাদকে পরিণত হয়। চাষ কি করে? যব, গম এইসব চাষ করতে থাকে। প্রস্তর যুগে মানুষ কি ছিল? খাদ্য সংগ্রহক, ফলমূল খেত। মধ্যপ্রস্তর যুগে মানুষ হলো পশুপালক, পশুপালন করত। এবং নব্যপ্রস্তর যুগে মানুষ কি হলো? খাদ্য উৎপাদক, কৃষিকাজ করতে শুরু করলো, খাদ্য উৎপাদন করলো, স্থায়ীভাবে বসতি বানাতে শুরু করলো। এগুলি সবই করলো নব্যপ্রস্তর যুগে। স্থায়ী বসতি, দেখছি, হ্যাঁ, এই তো বাড়ি বানাতে শিখে বসতি স্থায়ী। তখন আর যাযাবর থাকলো না, যাযাবর জীবন শেষ।
এই যে যা যা বললাম নব্যপ্রস্তর যুগ সম্পর্কে, এগুলি সব তোমরা নোট করবে এবং এগুলি পড়বে, এর মধ্যে থেকেই প্রশ্ন আসবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে কীরকম লাগলো। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের সাপোর্ট কিন্তু খুবই জরুরি। বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমাদের যত গ্রুপ রয়েছে, যত স্কুলের গ্রুপ রয়েছে, বন্ধু রয়েছে, সকলকে শেয়ার করো, সকলের কাছে ভিডিওটি পৌঁছে দাও। তোমরা ছাড়া আমাদের কিন্তু আর কেউ নেই। এছাড়াও ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম গ্রুপের, সেখানে অবশ্যই জয়েন হবে। তোমাদের যত প্রশ্ন রয়েছে, যা প্রশ্ন রয়েছে সেখানে করতে পারো, আমি সেখানে অবশ্যই উত্তর দিই। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।